হ্যালো ফ্রেন্ড, ডক্টরকে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি মনি, আর আমার সঙ্গে রয়েছেন ডক্টর দেবাঞ্জন গোস্বামী। আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিক এবং ডায়াবেটিকের বিভিন্ন সমস্যা নিয়ে। ডক্টরবাবু, আপনাকে আমাদের ডক্টরকে স্বাগত। আপনাকে অনেকদিন আমরা ট্রাই করছি, আজকে আমাদের সৌভাগ্য হয়েছে, আমরা পেয়েছি আপনাকে। আমরা একেবারে ডায়াবেটিকের বিভিন্ন যে সমস্যা রয়েছে সেই বিষয়ে তো যাবই। তার আগে আপনার কাছে একটা প্রশ্ন থাকছে যে এই ডায়াবেটিক আমাদের মধ্যে আসছে বা আসতে চলেছে, সেটা কি লক্ষণ রয়েছে? জেনারেলি সমস্ত মানুষই এইভাবেই প্রেজেন্ট করে যে বেশি তেষ্টা পাচ্ছে, বেশি খিদে পাচ্ছে, আর ঘন ঘন পেচ্ছাপ যাচ্ছে, টয়লেট যাচ্ছে। এটাই মেন সিমটমস, পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, এটাকে এইভাবে বলা যায়। আর তার সাথে হচ্ছে ধরুন কোথাও কেটে গেছে, ঘা হয়েছে, সেগুলো শুকোচ্ছে না, অনেক টাইম লাগছে। যে কোনোভাবে পায়ে কোনোভাবে, বিশেষ করে পায়ের ক্ষেত্রে দেখা যায় কোনো ঘা সারে না অনেক। আর যাদের ক্ষেত্রে এমনি হেলদি ফিগার, মেনলি ওবিস পেশেন্ট যারা আছে, মোটা একটু, ফ্যামিলিতে হিস্ট্রি রয়েছে, তাদের ক্ষেত্রেও ডায়াবেটিক হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে, অনেক বেশি থাকে। সেক্ষেত্রে এগুলো হলে সঙ্গে সঙ্গে আমরা একটা ডায়াবেটিক ডক্টরের পরামর্শ সেইভাবে চেক আপ করাতে পারি। ফাস্টিং ব্লাড সুগার বা পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার অ্যান্ড HbA1c সবচেয়ে ভালো, যেটা 3 মাসের একদম ক্যালকুলেটেড ওয়েট দিয়ে দেয়। একদমই ডাক্তারবাবু, আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে যে খাওয়া দাওয়ার জন্য কি এক্ষেত্রে ডায়াবেটিক আসার সম্ভাবনা রয়েছে? দেখুন, এইভাবে নয়, আপনি যেটুকু খাবেন সুগার যাবে, অ্যাকচুয়ালি প্যানক্রিয়াস থেকে সেই পরিমাণ ইনসুলিন সেই রেঞ্জে বেরোবে। ডায়াবেটিস তখন হয় ইনসুলিন বেরোলো না বা ইনসুলিন গিয়ে কাজ করলো না। তো অ্যাকচুয়াল লাইফস্টাইল একটা ফ্যাক্টর অবশ্যই। সেই জন্য কি হয়, একটা ফাস্টফুড বা এই ধরনের সুগার একটু নিয়ন্ত্রিত খাওয়া দরকার। ফাস্টফুডটা ডাক্তারবাবুর আলোচনায় যেটা পাচ্ছি, ফাস্টফুডটা আমাদের একেবারে কমিয়ে দেওয়া দরকার, যদি ফ্যামিলি হিস্ট্রি বা এইভাবে। একদমই। এরপর আর কি কি? যেমন যাদের একটু ভুঁড়িটা মানে ফ্যাটি ফিগার আছে, ওবেসিটি পেশেন্ট আছে, ওবিস পেশেন্ট, তাদের ক্ষেত্রে ওয়েটটা কমাতে হবে। বিশেষ করে সেন্ট্রিপিটাল ওবেসিটি, মানে যেটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি ভুঁড়ি, যেটাকে বলে পেটের যে ফ্যাটটা, সেটাকে কমাতে হবে। দেখা যায় 5 to 10% ওয়েট লস 6 মাসের মধ্যে অনেক বেটার একটা রেজাল্ট দেয়। ওকে, তো সেক্ষেত্রে খাবার কি কি মানে বারণ থাকছে, কি কি খাবার সে খেতে পারবে? মানে এই ফাস্ট ফুড যে সমস্ত আছে, তেল, ঘি, মশলা, এগুলোকে যতটা অ্যাভয়েড করা যায়, রেড মিট অ্যাভয়েড করতে হবে। এগুলো তো মেন চিজ আছে। আর তাছাড়া ওয়াকিং মিনিমাম বলা হয় যে 150 মিনিট, মানে পার ডে 30 মিনিটস ফর 5 ডেজ, মানে সপ্তাহে 5 দিন অ্যাটলিস্ট 30 মিনিট করে হাঁটা। এটাও অনেকটা। একদমই ডক্টরবাবু যেটা বলছেন, যারা ডায়াবেটিক পেশেন্ট বা যাদের মধ্যে ডায়াবেটিক আসতে চলেছে, তাদের মিনিমাম সপ্তাহে 5 দিন প্রতিদিন 30 ঘন্টা, মিনিমাম 30 মিনিট হাঁটতে হবে। তাহলে কিন্তু এক্ষেত্রে অনেকটাই আমরা রিলিফ পাবো। সেক্ষেত্রে এই ডায়াবেটিক ধরুন যার একবার হলো, সেটা কি কন্ট্রোলে নিয়ে আসার কোনো উপায় রয়েছে? কন্ট্রোলে এটাই, আপনাকে খাওয়া দাওয়া একদম কন্ট্রোলে করতে হবে। কোনো মিষ্টি জাতীয় জিনিস যেমন চলবে না। আপনি হাই ফাইবার ডায়েট, মানে যেগুলোতে গ্রিন ভেজিটেবলস, এই ধরনের জিনিস আপনাকে খেতে হবে। ফ্রেশ ফ্রুট, ফলের রস নয়, ফল, গোটা ফল, এইগুলো খেতে হবে। তবে এরকম না মিষ্টি জাতীয় ফল, আপনি আম খাচ্ছেন, মিষ্টি লিচু খাচ্ছেন, এগুলোতে বেশি বাড়বে। সবচেয়ে ভালো পেয়ারা খান, এগুলোতে অনেকটা প্রোটেক্ট করবে। তাছাড়া ভাতটা কমিয়ে রেখে তার জায়গায় রুটি খান, এগুলো কমপ্লেক্স সুগার হয়, ভাঙতে অনেক টাইম লাগে, তো ওটা অনেক বেনিফিশিয়াল হয়। মাটির নিচে জিনিস যেমন আলু, এইগুলোতে সুগার অনেক বাড়ে, আলু ফালু এইগুলো কমাতে হবে। এটা এমন আছে, তেমনই ফাস্টফুডের দিক থেকে ওইগুলো তেল, শুধু সুগার জাতীয় জিনিস না, যেগুলোতে ফ্যাট থাকে প্রচুর, সেগুলোও কিন্তু সুগারে না খাওয়াটাই ভালো। একদমই ডাক্তারবাবুর কথা মতো যেটা আমরা বুঝলাম, যে খাওয়া দাওয়া পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হবে এবং ফাস্টফুড অ্যাভয়েড করতে হবে, তেল মশলা একদমই কম খেতে হবে, এবং আর যে ফল বলছেন, ফলের জুস নয়, ডিরেক্টলি ফল খেতে হবে। এক্ষেত্রে কোন কোন ফল খাওয়ার রয়েছে এবং কোন কোন? সবচাইতে ডায়াবেটিসে ভালো হচ্ছে পেয়ারা। পেয়ারা খুব ভালো। বাকি আপনি যে কোনো ফল খেতে পারেন। আপেল খেলে 8খানা খাবেন, বা কম সুগার থাকলে একটাও খেতে পারেন। তাছাড়া অন্যান্য আম বাদ দিয়ে, আম, লিচু, এইগুলো বাদ দিয়ে আপনি খেতে পারেন সব। একদমই আমরা এই বিষয়ে অনেক কিছু জানবো। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডক্টর। Life is beautiful but uncertain. What happens to your family if something happens to you? With LIC, you don't just invest, you protect your family's future.
Hi, I am Monirul Islam Mollik, LIC advisor. I help you choose the best policy for your family. Call me today 9903037249. Secure your families tomorrow. ফিরে এলাম বিরতির পর। আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে যাব। ডাক্তারবাবু, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এই যে ডায়াবেটিক, এটা কোন বয়সে আসতে পারে? দেখুন, এই জিনিসটা আগেকার দিনে যেমন একটা ধারণা ছিল বেশি বয়সে দেখা যায়, একদম। কিন্তু এরকম কোনো নেই যে আজকের নির্দিষ্ট দিনে বয়স নেই। নির্দিষ্ট কোনো বয়স নেই। এক তো টাইপ 1 ডায়াবেটিস যেটা হয় সেটা বাচ্চাদের ক্ষেত্রেই মোস্টলি দেখা যায় 1 থেকে 15 বছরের মধ্যে, কিন্তু টাইপ 2 ডায়াবেটিস যেটা 40-এর পর বলা হতো এখন 20-30 বছরেও দেখা যায়। আচ্ছা। যাদের বিশেষ করে ফ্যামিলিয়াল একটা ডায়াবেটিসের প্রবণতা রয়েছে তাদের ফ্যামিলিতে দেখা যেতে পারে একটা। আরেকটা যাদের হেলদি ফিগার মানে ওবিস পেশেন্ট যাদের একটু বেশি মোটা বয়সের তুলনায়, একদম। তাদের ক্ষেত্রেও অনেক কম এজে দেখা যাচ্ছে। একদম। মোটামুটি আজকের দিনে আমি ম্যাক্সিমাম পেশেন্ট পাচ্ছি যারা 30 থেকে 40 বছরের মধ্যেই ডায়াবেটিস ডেভেলপ করছে। একদমই একদমই। তো এটা একটা আমরা তো ডায়াবেটিক কন্ট্রোল সেই বিষয় নিয়ে আমরা জানলাম, কি কি খাবার আমরা কন্ট্রোল করব। এবার ডায়াবেটিক হলে আমাদের শরীরে আর কি কি ক্ষতি হতে পারে, সেটাকে যদি আমরা পুষে রেখে দিই, দীর্ঘদিন ধরে অ্যাভয়েড করি, তো আমাদের কি কি ক্ষতি হতে পারে? এটা একটা বড় অনেকেই ভাবে যে ঠিক আছে ডায়াবেটিস তো 200 থাকলো 300 থাকলো এতে কি অসুবিধা হয়ে যাবে। ডায়াবেটিসের জন্য অনেকগুলো এফেক্ট আছে। ডায়াবেটিসের এখন নতুন নামই হয়ে গেছে রেনো কার্ডিয়াক মেটাবলিক ডিসঅর্ডার, মানে যেটা কিডনি আর হার্ট দুটোকে এফেক্ট করে সবচেয়ে বেশি। একদম। আর যেটা হয় এমআই, আমরা যেটাকে বলি কার্ডিয়াক অ্যারেস্ট বা স্ট্রোক যেটাকে বলে থাকি, কার্ডিয়াক এমআই বলা হয়। সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, যেটা সবচেয়ে ডেঞ্জারাস হার্টের, যে টাইমও দেওয়া হয় না। সেক্ষেত্রে কি হয়, চেস্ট পেন হয়, শ্বাস নিতে কষ্ট হয়। কিন্তু ডায়াবেটিক পেশেন্টে এটাকে বলা হয় সাইলেন্ট এমআই, কোনো চেস্ট পেন হবে না, এমনি হার্টের অ্যারেস্ট হয়ে গেল। এটা একটা সবচেয়ে বড় এফেক্ট। কার্ডিয়াক, কিডনি 10 থেকে 15 বছরের মধ্যে কিডনি খারাপ হয়। একদম। এর তাছাড়া খারাপ যে ফ্যাট যেমন এলডিএল ভিএলডিএল এগুলো বাড়তে থাকে, ট্রাইগ্লিসারাইড বাড়তে থাকে, এগুলোও একটা কার্ডিয়াক এফেক্ট থাকে। তার সাথে আরও একটা হচ্ছে ফ্যাটি লিভারে ফ্যাট জমতে সাহায্য করে। আমরা সবসময় ফ্যাটি লিভার বা লিভার ডিজিজ যেগুলো ক্রনিক লিভার ডিজিজ আমরা সবসময় ভাবি যারা অ্যালকোহলিক পেশেন্ট তাদেরই হয়, এরকম নয়। ন্যাস মানে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস যে ডিজিজটা, সেই তার মোস্ট কমন কজ কিন্তু ডায়াবেটিস। তো ডায়াবেটিসের কারণে একটা হতে পারে। তো লিভার যাচ্ছে, কিডনি যাচ্ছে, আপনার হার্ট যাচ্ছে, মোস্টলি সমস্ত অর্গান এফেক্ট করতে পারে। তার সাথে ধরুন যেখানে খুশি কেটে গেল, ইনফেকশন অনেক বেশি তাড়াতাড়ি স্প্রেড করবে। পায়ে একটা কেটে গেল, সেখান থেকে স্প্রেড করে এমন হয় মানুষের পা কেটে বাদ দিতে হয়। এরকম হয়তো গভর্নমেন্ট আপনি হসপিটালে যাবেন, বেডের পর বেড পড়ে আছে, আমরা সেটা দেখতে পাই একদম। গ্যাংগ্রিন ডেভেলপ করে গেছে। তো ডায়াবেটিস এই জন্য কন্ট্রোলে রাখা দরকার। ডায়াবেটিস অ্যালোন নয়, কিন্তু ডায়াবেটিস আস্তে আস্তে সমস্ত অর্গানটাকে খারাপ করে দেয়। একদমই। তো আমরা এই যে ব্লাড টেস্ট দেখে আমরা ডায়াবেটিক কতটা পরিমাণে রয়েছে সেটা বুঝবো, সেটা কতদিন অন্তর একটা মানুষের করা দরকার? দেখুন, একটা প্রথম দিকে যখন চলে ফাস্টিং ব্লাড সুগার বা পিপিবিএস, এগুলো প্রত্যেক মাসেই অ্যাকচুয়ালি করা দরকার। HbA1c যেটা আছে 3 মাস ছাড়া বা 6 মাস ছাড়া আপনি যেরকম ভাবে কন্ট্রোল করছে সেটা। আর এর সাথে কিছু লিপিড প্রোফাইল, কিডনি ফাংশন যেগুলো আছে, হার্টের টেস্ট, এগুলো প্রত্যেক 6 মাসেই অ্যাকচুয়ালি করার নিয়ম আছে। করতে পারলে ভালো হয় আরো বেশি। তাছাড়া যাদের ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন বা অন্যান্য আদার্স কোনো ডিজিজ আছে কিনা সেগুলো ডেইলি ফলো আপে প্রয়োজন রয়েছে। একদম। চোখের জন্য রেটিনোপ্যাথি, যেটা আগের এতে আমি বলিনি, যে চোখটাও খারাপ করে দেয়। একটা তো ক্যাটারাক্ট ফর্মেশন, যেটা হয়তো সার্জারি করলে, অনেকে বলবে সার্জারি করলে ঠিক হয়ে যায়, কিন্তু যেটা রেটিনোপ্যাথি আছে তার ওইভাবে অনলি ইনজেকশন দেওয়া হয়, কিন্তু একবার খারাপ হয়ে গেলে সেটা আর কিছু করার জায়গা থাকে না। এটার রুলস হচ্ছে আপনার যেদিন ডায়াবেটিস ধরা পড়বে সেদিনই আপনি টেস্ট করাবেন। তো তারপরে প্রত্যেক বছরে যদি কারোর গ্রেড 1 বা গ্রেড 2 তে চলে যায়, তখন সেক্ষেত্রে প্রত্যেক 6 মাস বা প্রত্যেক 3 মাসে আপনাকে টেস্টগুলো করাতে হবে। একদমই। এটা সবটাই আমি দেখতে পাচ্ছি, এটা পুরোটাই কি ফুডের উপর, ফুড হ্যাবিটের উপর কিছুটা ডিপেন্ড করছে? ফুড হ্যাবিটের উপরে কিছুটা ডিপেন্ড করে, পুরোটা ফুড হ্যাবিট না, কিন্তু আপনার তরফ থেকে যেটা করতে পারা যায় সেটা হচ্ছে ফুড হ্যাবিট কন্ট্রোল। একজন ডাক্তারের কাজ আমি ওষুধ দেবো, ওষুধটা নিয়মিত খাওয়া বা ফুড হ্যাবিটটা কন্ট্রোল করা, এটা পেশেন্টের কাজ। তো 50% যদি ডাক্তার কাজ করছে তাহলে 50% তাহলে পেশেন্টকেও সেই কাজ করতে হবে। শুধু মেডিসিনস বা এগুলো খেলে হবে না, তার পাশাপাশি ফুড হ্যাবিটটাকেও আমাদেরকে চেঞ্জ করতে হবে, এবং যেটা আপনি এক্সারসাইজ বা যেগুলো বলছেন সেগুলো দরকার।
ডায়াবেটিসের জন্য ধরুন আমরা কিভাবে প্রত্যেকদিন রেগুলার রুটিন বেসিস আমরা কিভাবে চলবো, এটাও একটা মানুষের মধ্যে অনেকটা জিজ্ঞাসা থাকে একদম, কি একদম। জিনিস। দেখুন প্রত্যেকটা যেমন ফুডের, যেমন আমি বলে দিলাম যে যে ফুডগুলো খাওয়া একদমই অ্যাভয়েড করা উচিত সেগুলো তো অ্যাভয়েড করতেই হবে। আর এরকম নয় বেশিক্ষণ আমি খালি পেটে থাকবো, 2 ঘন্টা ছাড়া ছাড়া অল্প অল্প করে কিছু না কিছু খাওয়া দরকার হয়, তাহলে সুগারটা মেনটেন করতে বেটার হয়। নাহলে একদম। আমি যদি অনেকক্ষণ খালি পেটে থাকি তারপরে একবারে আমি খেয়ে নিলাম, সুগার সেই সময় স্পাইক করলো, আমি দেখছি ফাস্টিং ব্লাড সুগার নর্মাল, পিপিবিএস নর্মাল, কিন্তু HbA1c হাই, এই ক্ষেত্রেই হয়। এই জন্যই HbA1c 3 মাসের যে ব্লাড কন্ট্রোল সেটা একদম, দরকার। একদম। আর তাই জন্য 2 ঘন্টা ছাড়া ছাড়া অল্প অল্প করে খাওয়া, রাত্রে শোয়ার আর ঘুমানোর মাঝখানে 2-3 ঘন্টা গ্যাপ রাখা, প্রত্যেকদিন সকালে উঠে মর্নিং ওয়াক বা একটু এক্সারসাইজ করে নিলে তারপর ডেইলি রুটিন বেসিস আমাদের খাওয়া দাওয়া বা কাজকর্ম যেগুলো থাকে যেগুলো সেগুলো করতে হবে। সেইগুলো চললে অনেকটাই আমরা উপকার পেতে পারি। আর তাছাড়া আমাদের কিছু জিনিস আমাদেরকে এও করতে হবে, যেমন ফুড কেয়ার হচ্ছে আমাদের পায়ের দিকে যত্ন নিতে হয়। ডায়াবেটিসে কি হয়, একটা নিউরোপ্যাথি ডেভেলপ করে, নিউরোপ্যাথিতে কি হয় আমরা বুঝতে পারি না পায়ে কোনো সেন্সেশন, সবচেয়ে বেশি পায়ের থেকে শুরু হয়, কিন্তু পুরো বডিতেই আস্তে আস্তে আসে, যেরকম ঝিনঝিন ধরা বা অবশ হয়ে যাওয়া, একদম। কোনো কিছু হয়তো মশা কামড়ে গেল বা কোনো পিন ফুটে দিল কোনোভাবেই বোঝা গেল না, এটা আস্তে আস্তে 10-15 বছরে ডেভেলপ মানে এটা টাইম লাগে, Time লাগে। 10-15 বছর টাইম মানে লাগে। এরকম ডেভেলপ করে যায়। তো তখন কি হয়, মানুষ হাঁটতে গেল হয়তো খালি পায়ে হাঁটলো, পায়ে কিছু ফুটে গেল, দেখতেও পেলো না, তো বুঝতেও পারবে না যে ফুটে গেছে কিছু, সেই জায়গা থেকে আস্তে আস্তে ওখান থেকে গ্যাংগ্রিন ডেভেলপ করে যায়। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত খালি পায়ে না হেঁটে ফুট ওয়্যার পরা এবং প্রত্যেকদিন গরম জলে পা ধোয়া, তাহলে কি হয় বুঝতে পারে যে গরম জল ঢাললো আমি বুঝতে পারছি না আমার পায়ের অসাড় হয়ে গেছে, তখন সে আরো কনসাস হয়ে যায় যে না আমার পায়ে এখন সেন্সেশন চলে গেছে, তাহলে আমাকে আরো সেনসিটিভ হতে হবে বা ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে। একদমই, একদমই। ডাক্তারবাবু যেসব বললেন, যদি এর কোনো লক্ষণ আপনার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই কোনো ডায়েটিশিয়ানের বা ডক্টরবাবুর পরামর্শে আসবেন, সংস্পর্শে আসবেন আপনারা এবং তার পরামর্শ মতো চলবেন। এবার আমরা একেবারে শেষের দিকে চলে যাব। আমাদের এই ব্লাড সুগার বা সুগার পেশেন্ট যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দেবেন, তারা কি করবে এবং তাদের কি করণীয়? এটাই যে ডায়াবেটিসটাকে ছেলেখেলা হিসেবে দেখবেন না, যারা এখনো ইয়ং এজে আছে, একটু হেলদি বা ওবিস পেশেন্ট আছে, একটু মোটা বেশি, তাদেরকে এক্সারসাইজ করে সবার আগে কমান, ওয়েটটা কমান। ফাস্ট ফুড, বাইরের জিনিস, তেল ঘি মশলা যতটা অ্যাভয়েড করা যায় সেটা ভালো। যেটা আপনারা করতে পারেন, যদি ফ্যামিলিতে কারোর থাকে বা আপনার কোনো রকম সিমটমস এরকম দেখা যাচ্ছে যেগুলো আমি আগেই আলোচনা করেছি, তাহলে টেস্ট করান রেগুলার বেসিসে। এবং ডায়াবেটিস যদি হয়েও যায় রেগুলার ওষুধ খান, সেটাকে একদমই মানে ছেড়ে রাখবেন না যে কিছু হবে না, ওষুধটা খান প্রপারলি, সেই হিসাবে দেখান। ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু আপনারা যদি কন্ট্রোলে রাখেন অনেক বেটার থাকবে। একদমই, একদমই। আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করব। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা আমাদের পরবর্তী এপিসোডে সেই সব কোশ্চেনের আমরা আনসার দেব। তো আজকে আমরা প্রোগ্রাম এখানেই শেষ করছি ডাক্তারবাবু। আজকের মতো আমাদের প্রোগ্রাম এই পর্যন্তই। পরবর্তী আমাদের ডক টক শো আপনারা দেখবেন আগামী সপ্তাহে ঠিক এই সময় এই চ্যানেলে। নমস্কার।